দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপথ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি কানিস লাবণী। দর্শক শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষায় বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। ময়মনসিংহ থেকে যুক্ত হবেন ইলিয়াস আহমেদ, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস এবং কুমিল্লা থেকে সুমন কবির যুক্ত হচ্ছেন। আমরা প্রথমে চলে যাব ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস। ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রের সার্বিক অবস্থা কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বলছেন আর অভিভাবকদের কি মতামত জানাবেন আমাদের। আজকে সকাল থেকেই এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে, অর্থাৎ আমরা দেখেছি সকাল 10টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা শেষ হবে দুপুর 1টায়, অর্থাৎ আজকে বাংলা প্রথম পত্রর মাধ্যমে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে। আমরা সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও দেখেছি সকাল 8:30 এবং 9টার দিকে কিন্তু অভিভাবক সহ শিক্ষার্থীরা তারা প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে হাজির হয়েছেন এবং আমি এখন রয়েছি আনন্দমোহন কলেজ কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রের সামনে কিন্তু আমরা দেখেছি যে অভিভাবক যারা আছেন তারা কিন্তু অনেকটাই কিন্তু উদ্বিগ্ন এবং প্রথম পরীক্ষা হচ্ছে, অর্থাৎ শিক্ষার্থীরা আসলে কিভাবে পরীক্ষা দিচ্ছে না সেই বিষয়টি নিয়ে কিন্তু যারা অভিভাবক আছেন তারা কিন্তু কিছুটা উদ্বিগ্ন রয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু প্রার্থনা করছেন যেন তাদের শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দেয়। এই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ আবু তাহেরের সঙ্গে। তিনিও কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন এবং সাংবাদিকদের কাছে বলেছেন যে এবছর সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু এই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। তিনি প্রত্যাশা রাখছেন যে এই সুন্দর পরিবেশের মধ্য দিয়েই কিন্তু পরীক্ষা শেষ হবে, সেই বিষয়টি বলছিলেন। আমরা একটু যুক্ত হতে চাই ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ আবু তাহেরের সঙ্গে, জানতে চাই এবছর কয়টি কেন্দ্রে কতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সকাল থেকেই আসলে আজকে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েছে। আপনি কেমন প্রত্যাশা করছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আমাদের ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের 2024 সালের এসএসসি পরীক্ষা প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র অত্যন্ত চমৎকার পরিবেশে শুরু হয়েছে। শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দমুখর পরিবেশে তারা পরীক্ষা দিচ্ছে, যদিও অভিভাবকদের মধ্যে কিছু তো উৎকণ্ঠা থাকে যে তাদের ছেলেমেয়েরা কেমন পরীক্ষা দিচ্ছে। আমাদের মোট পরীক্ষার্থীর সংখ্যা এই বছর 78,393 জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী হচ্ছে 16,233, মানবিক বিজ্ঞানের পরীক্ষার্থী 54,740, ব্যবসা শিক্ষার 7,420 জন। পুরুষ শিক্ষার্থী ছেলে পরীক্ষার্থী হচ্ছে 37,770 জন এবং মহিলা পরীক্ষার্থী 40,623 জন। এটি আসার কথা যে গত বছর 2023 সালের যে পরীক্ষার্থী ছিল এর চেয়ে এই বছর আমাদের পরীক্ষার্থীর সংখ্যাটা কিছুটা বেড়েছে। গত বছর ছিল 76,691 জন, এবছর আমাদের 78,393 জন। সার্বিক পরিবেশ কেমন? সার্বিক পরিবেশ আমি আমুন্নেসা কলেজ কেন্দ্র এবং আনন্দমোহন কলেজ কেন্দ্রে দুইটি কেন্দ্রটি পরিদর্শন করলাম। অত্যন্ত চমৎকার পরিবেশে পরীক্ষা হচ্ছে, কোনো রকমের অন্য কোনো নাই। আমরা 4 জেলা থেকেও আমরা কোনো রকমের অন্যরকম সংবাদ পাইনি। অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী দিনেও পরীক্ষা অত্যন্ত চমৎকারভাবে এবং সুন্দরভাবে আমরা পরীক্ষা শেষ করতে পারবো বলে আশা করি। ময়মনসিংহকে শিক্ষানগরী বলা হয়, এই শিক্ষানগরীতে আসলে পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার খোলা রয়েছে, সেই বিষয়ে সরকারের নির্দেশনা আছে। এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা কোচিং সেন্টারগুলোকে পরীক্ষা চলাকালীন এই আগস্টের 9 তারিখ পর্যন্ত আমরা বন্ধ রাখার জন্য নির্দেশনা দিয়েছি। যদি তারা সেই নির্দেশনা না মানে তাহলে আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেব। আবার এই ব্যাপারটি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষামন্ত্রী মহোদয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে আগে অবহিত করেছেন এবং তারাও সেই বিষয়টি মনিটর করবেন। যদি তারা সেই আইন মানতে বাধ্য না হয় তাহলে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টি নিয়ে আমি আজই আপনাদের কাছে যে কিছু কিছু কোচিং সেন্টার শুনলাম খোলা আছে, এই ব্যাপারে আমি জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসনের সাথে আমি কথা বলবো যাতে পরীক্ষা চলাকালীন সময় কোচিং সেন্টারগুলো বন্ধ থাকে। হ্যাঁ, ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে আসলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তিনি বলছিলেন যে পরীক্ষা চলাকালীন সময়ে সরকারের নির্দেশনা অমান্য করে যারা কোচিং সেন্টার খোলা রাখবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তিনি সেই বিষয়টি কিন্তু বলছিলেন। এছাড়াও বলছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু ময়মনসিংহ শিক্ষা বোর্ডে প্রায় 1000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং সুষ্ঠু সুন্দরভাবে কিন্তু তাদের যে পরীক্ষা কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং তিনি প্রত্যাশা রাখছেন শেষ পর্যন্ত তাদের
এই সুন্দর সুষ্ঠুভাবে তাদের পরীক্ষা সম্পন্ন হবে সেই বিষয়টি বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এসএসসি পরীক্ষা নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, এই বিষয়ে জানতে আমরা এখন চলে যাব কুষ্টিয়ায়, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। ইলিয়াস, ময়মনসিংহের মতো কুষ্টিয়াতেও সকাল থেকে শান্তিপূর্ণভাবেই এইচএসসি প্রথম দিনের যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার দৌলতপুর কলেজে, অর্থাৎ এই কলেজে সকাল 10টায় পরীক্ষা শুরু হয়েছে এবং 1টা পর্যন্ত চলবে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা বলতে পারি যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এবং বিশৃঙ্খলা ছাড়াই কিন্তু শান্তিপূর্ণভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই যে প্রথম দিনের যে পরীক্ষা, এতে জেনারেল লাইনের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং মাদ্রাসা লাইনের কোরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ভোকেশনাল লাইনের পরীক্ষা হচ্ছে বাংলা দ্বিতীয় পাঠের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখন পর্যন্ত যা পরিবেশ দেখেছি তাতে কিন্তু অভিভাবকরা সন্তুষ্ট। তারা বলছে যে আসলে এই যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যে নিয়ম কানুনগুলা দেওয়া হয়েছে সেগুলা কিন্তু সুন্দর হয়েছে এবং তাদের জন্য সুবিধা হয়েছে। যেমন আধা ঘন্টা আগে শিক্ষার্থীদের উপস্থিত হওয়া কেন্দ্রে এবং এই ধরনের যেমন নকল এবং প্রশ্ন ফাঁসের যে গুজব, সেটি কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খবর পাওয়া যায়নি। তাই কিন্তু অভিভাবকরা এই যে পরিবেশ, এই পরিবেশটাকে সন্তোষ প্রকাশ করছে। আমি একজন, আমার সাথে অভিভাবক রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে পরিবেশ দেখছেন, পরীক্ষা শুরু হয়েছে সকাল 10টায়, আসলে কেমন পরিবেশ এবং আপনারা এতে সন্তুষ্ট কিনা? আমরা দৌলতপুর ডিগ্রি কলেজে যে পরীক্ষা হচ্ছে, পরীক্ষাতে খুব আনন্দিত। এখানে নকলের কোনো গুজব চলছে না, এখানে খুব সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা চলছে এবং আমরা এই পরীক্ষাতে খুব আনন্দিত এবং উৎসাহিত। যেমন শুনছিলেন, আসলে এই যে পরিবেশ, যে এইচএসসি পরীক্ষা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হচ্ছে, এর পরিবেশে কিন্তু সন্তোষ প্রকাশ করছেন যারা অভিভাবক রয়েছেন। তারা আজ বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আসলে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখেছি, এছাড়া যে নির্দেশনাগুলো বোর্ড দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক কিন্তু কাজ হচ্ছে। অর্থাৎ পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাক এবং গোয়েন্দারা যে কোনো ধরনের গুজব যেন না রটে, প্রশ্ন ফাঁসের জন্য কোনো সুযোগ না থাকে, এই জন্য কিন্তু নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছেন। অর্থাৎ দোকান, ফটোকপির যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এছাড়াও কেউ যেন কোনো ধরনের কোনো প্রশ্ন ফাঁস গুজব না রটাতে পারে সেই দিকে কিন্তু প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে। আর তাছাড়া আমি যদি একটু কথা বলি, এখানে কুষ্টিয়ার যারা পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছে, আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছে যে এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে অনুষ্ঠিত হওয়ার জন্য যা ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার তারা কিন্তু সব নিয়েছে। একটু জানিয়ে রাখতে চাই আপনাকে, কুষ্টিয়ায় এবছর 37টি কেন্দ্রে 21,427 জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং এছাড়া গত বছর কিন্তু ছিল 20,457 জন, অর্থাৎ প্রায় 1000 এইচএসসি পরীক্ষা কিন্তু এই বছর কমেছে। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত সকাল 10টা থেকে যে শুরু হয় এইচএসসি এবং সমমানের যে পরীক্ষা, কুষ্টিয়ায় কোনো কেন্দ্রে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ছিল কুষ্টিয়ায় এইচএসসি পরীক্ষা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে রয়েছেন সহকর্মী সুমন। যে তিতাস, আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা সকাল 10টা থেকে আসলে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। কুমিল্লা 1,12,964 পরীক্ষাতে অংশগ্রহণ করছে। তবে একটা বিষয় জানা কি, কুমিল্লা আমরা দেখেছি সকাল 10টা থেকে আসলে পরীক্ষা শুরু হয়েছে যথারীতি এবং সেই মোতাবেক আমরা দেখেছি প্রস্তুতি গ্রহণ করেছে এবং সকালে পরীক্ষা অংশগ্রহণ করছে এবং সকল দিচ্ছে। তবে একটা জিনিস আমি জানি রাখি, এখন একটি পরীক্ষাতে এসেছে, আসলে সে প্রায় 40 মিনিট বা 45 মিনিটের পরে এসেছে। এখন তার গার্ডিয়ান আসলে বলছে পরীক্ষা আমরা চেষ্টা করেছি তাকে নিয়ে যাওয়ার পরে দেখেছি যে আসলে কেন দেরি হলো আপনার মেয়ে পরীক্ষা দিতে আসতে এবং এই বিষয়টা কেন। আমার মেয়ে আসার সময় হঠাৎ তার বুক ধরফর উঠছে আর আমি ডাক্তারের কাছে আবার ঘুরে নিয়ে গেছি। নেওয়ার পরে একটা রিল্যাক্স একটা ওষুধ দিচ্ছে, বলছে খাইলে 10 মিনিট চলি হয়ে যাবে। আসার সময় ট্রাফিক জ্যামের টামে পরে অনেক লেট হয়ে গেছে। আসার সময় গেটের মধ্যে আবার 20-30 মিনিট আমি অনেক কাকতি বিরতি করছি, আসলে উপরে নিয়ে কান করে রাখছে। আমার মেয়ে এখনো পরীক্ষা দিতে পারতেছে না। এটা আমার অনুরোধ সবার কাছে, একটু দোয়া করেন আমার মেয়েটা ভালো পরীক্ষা দিতে পারে। আসলে আমরা কথা বলার চেষ্টা করেছি, ভিতরে গিয়েছিলাম এবং মেয়েটাকে পরীক্ষার ব্যবস্থা করেছি এবং সে এমসিকিউ অংশটা আবার দিতে পারবে না, তবে সে সাবজেক্টিভ অংশটা সে পরীক্ষা দিতে পারবে। তবে আগামীতে যাতে পরীক্ষা দিতে পারে এই জন্য আবার পরীক্ষাগুলো সে কন্টিনিউ করতে হবে এবং যাতে যদি পরীক্ষা না দিতে পারে তাহলে তার অ্যাবসেন্ট হলে সে পরীক্ষা দিতে পারবে না। ফেল আসবে রেজাল্ট, তবে আগামীতে একটা বিষয় দিতে পারবে। আমরা ভিতরে যে কথা বলে তাকে ব্যবস্থা করেছি, মেয়েটাকে পরীক্ষা দেবে সাবজেক্টিভ। তবে একটা জানা রাখি, কুমিল্লা প্রতিটা কেন্দ্রে আমরা দেখেছি আসলে এরকম ধরনের ঘটনা ঘটেনি, শুধু এটি একটা ঘটনা ঘটেছে এবং আরো 2-1 জন দেরিতে আসছিল, তাদেরকে আমরা দিয়েছি। সবকিছু মিলে এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ কানিজ লাবণী। ধন্যবাদ সুমন, তিতাস এবং ইলিয়াস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, আজ থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এই বিষয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
দর্শক, এবার দেশের বন্যা পরিস্থিতির তথ্য জানাবো। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে মৌলভীবাজার, রংপুর ও লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সালেহ এলাহি কুটি, রফিকুল ইসলাম ও জামাল বাদশা। আমরা প্রথমেই চলে যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কুটি। কুটি, মৌলভীবাজারে বন্যার পরিস্থিতি নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ। আমি যেমনটি বলে আসছিলাম যে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। আমাদের যে কমলগঞ্জের একাংশ এবং জুড়ি মৌলভীবাজার, সেটা বন্যা অনেকটা শেষ হয়ে গেছে। মানুষ গড়ে ফিরে গেছেন আশ্রয় কেন্দ্র থেকে, কিন্তু এখন পর্যন্ত আমাদের 3টি উপজেলার যে অবস্থা, সেখানে এখন পর্যন্ত মানুষ ঘরমুখী হতে পারছেন না, কারণ হাওর অঞ্চলে এখন পর্যন্ত নিমজ্জিত, এবং সেই নিমজ্জিত থাকার কারণে মানুষ অনেকটা পানির সাথে লড়াই করে চলতেছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই, আপনি নিশ্চয়ই জানেন যে যেটি হচ্ছে আজকে এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু মৌলভীবাজার তথা সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা হচ্ছে না বন্যাজনিত কারণে। আগামী 8 তারিখ পর্যন্ত এই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে, এবং পরবর্তী তারিখে প্রকাশিত রুটিন অনুযায়ী সেই পরীক্ষাটি চলবে। অর্থাৎ মৌলভীবাজারে যদি বন্যা পরিস্থিতি বলি, আজকে যে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল এসএসসি পরীক্ষার্থী এবং সমমানের দাখিল এবং কারিগরি তারা পরীক্ষা দিতে পারতেছে না, যার কারণে অনেকের সাথে কথা বলেছিলাম। তারা বলছে যে আমাদের যারা দেশের অন্যান্য স্থানে পরীক্ষা দিতে পারছে, কিন্তু আমরা ঘরের মধ্যে বন্দি আছি, এখন পর্যন্ত পরীক্ষা দিতে পারতেছি না, যার কারণে তারা অনেকটাই হাক্ষেপের সাথে বলেছে যে আমাদের সহপাঠীরা পরীক্ষা দিতে পারছে, আমরা দিতে পারতেছি না। এই হচ্ছে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতির একদিক। অন্যদিক হচ্ছে যেটি হচ্ছে মৌলভীবাজারের এই বন্যায় যত সময় যাচ্ছে ততই মানুষের দুর্দশা বৃদ্ধি পাচ্ছে। আপনি জানেন প্রায় 12 দিনের অধিক সময় হয়ে গেছে, এখন পর্যন্ত মৌলভীবাজার হাওর অঞ্চলের পানি এখন পর্যন্ত কমার কোনো লক্ষণ নেই। তবে সবচেয়ে সুখকর খবর হচ্ছে যে কুশিয়ারার পানি সেটি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে হাকালুকি হাওরের পানি কমা শুরু হয়েছে, তবে খুবই ধীর গতিতে। এখন পর্যন্ত কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং কুলাউড়া উপজেলা কমপ্লেক্স এবং জুড়ি উপজেলা কমপ্লেক্স পানিতে এখনো জলাবদ্ধতা এখনো নিমজ্জিত হয়ে আছে। সেই সাথে হাওর অঞ্চলের হাট, বাজার, স্কুল, মাদ্রাসা সবগুলো এখন পর্যন্ত পানিতে টুইটুম্বুর হয়ে আছে, যার কারণে মানুষের জনজীবন অনেকটা দুর্বিষহ হয়ে আছে। একটা কথা বলেছিলাম আমি হাওরবাসী মানুষের সাথে, তারা বলেছেন এই জলাবদ্ধতা নিরসনের জন্য দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা গ্রহণ না করলে সেটা উদ্ধার করা সম্ভব হবে না এই বানবাসী মানুষদেরকে। আপনি একটি বিষয় জানাতে চাই যে এই হাওরের পানি যে নিষ্কাশন হওয়ার যে সমস্যা, সেটা হচ্ছে যে বুড়িকিয়ারি নামে একটি বাঁধ নির্মাণের ফলে এই সৃষ্ট সমস্যা হয়েছে বলে আমাদেরকে বানবাসী মানুষ অনেকেই জানিয়েছেন। এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন বলছে যে হাওরের পানি নিষ্কাশনের জন্য তারা অনেকটা চেষ্টা করে যাচ্ছেন এবং অচিরেই সেটা হয়তো সমাধান হতে পারে। এই ছিল মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সার্বিক খবর। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী রংপুরের রফিকুল ইসলামের কাছে, তিনি তার এলাকার সর্বশেষ বন্যা পরিস্থিতি আমাদেরকে জানাবেন। রফিক। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন মৌলভীবাজারের পরিস্থিতি ঠিক আমাদের রংপুরে কিন্তু ততটা নয়, তবে আমরা বলতে চাই যে আমরা এই এখন রয়েছে তিস্তা পাড়ে, আমরা দেখানোর চেষ্টা করছি যে গত 2 দিন থেকে আবারও কিন্তু তিস্তায় পানি বাড়তে শুরু করেছে। শুধু পানি বাড়া নয়, পানি বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাঙনও দেখা দিয়েছে। আমরা এখন দেখানোর চেষ্টা করছি যে এটি রংপুর লালমনিরহাটের যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে, আঞ্চলিক মহাসড়কের তিস্তা শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু, সেই সড়ক সেতু রক্ষার বাঁধ কিন্তু এটি কিন্তু গত কয়েকদিন ধরে এখানে এই বাঁধে ভাঙন দেখা দিয়েছে। অর্থাৎ এখানে যে বোল্ডার রয়েছে সেই বোল্ডার কিন্তু পানিতে ধসে যাচ্ছে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে এই যে বোল্ডার রয়েছে এটি 35টি বোল্ডার রয়েছে, অর্থাৎ নদীর কিনারা থেকে এই বাঁধের যে উপর অংশ রয়েছে সেই উপরের অংশ পর্যন্ত 35টি রয়েছে, সেই 35টির মধ্যে আর মাত্র 12টি রয়েছে, আর বাকি যে কয়েকটি ছিল সেটি কিন্তু একেবারেই নদীতে বিলীন হয়ে গেছে। অর্থাৎ
এখানকার যারা বাসিন্দা রয়েছেন, নদীপাড়ের যারা মানুষজন রয়েছেন তারা বলছেন কিন্তু ধীরে ধীরে এই ভাঙনটা বেড়ে চলছে। তবে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডকে তারা খবর দিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু পানি উন্নয়ন বোর্ড তেমন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। একই সঙ্গে শুধু এই রংপুরে নয়, আমি পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রাম, সেখানে কিন্তু ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এর মধ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী, চর বলদিয়া এবং উত্তর চেলাই, নাগেশ্বরী উপজেলা রায়গঞ্জের মুড়িয়া, তেলেনিপাড়, কুড়িগ্রাম সদরের সারডোব, চিলমারির নয়ারহাট এবং রাজারহাটের বৃন্দানন্দ, রাজীবপুরের জাদুরচর, কোদালিকাট এবং রৌমারীর সোনাপুরীতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। আমরা সেখানকার লোকজন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। এই কুড়িগ্রামের যে ব্যাপক ভাঙন দেখা দিয়ে এর মধ্যে গত এক সপ্তাহে প্রায় শতাধিক বাড়িঘর কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এর মধ্যে রৌমারীতে সোনাপুরীর কয়েকটি এলাকায় পানি উন্নয়ন বোর্ড কাজ করছে। পানি উন্নয়ন বোর্ডের এখানকার যারা দায়িত্ব রয়েছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব, তার সঙ্গে আমি কথা বলবার চেষ্টা করেছি। তিনি বলেছিলেন যে এই মুহূর্তে তাদের কোনো বরাদ্দই নেই, আপদকালীন যে বরাদ্দ রয়েছে সেগুলো দিয়ে তারা কাজ করছেন। গত সপ্তাহে পানি উন্নয়ন বোর্ডের যে অতিরিক্ত মহাপরিচালক তিনি এসেছিলেন, তিনি এসে এখানকার যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি নিরূপণ করেছেন। তার দেওয়া তালিকা অনুযায়ী এখানকার বরাদ্দ দেওয়া হবে। তার আগে আপদকালীন যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ দিয়ে এখানকার কিছু কাজকর্ম করা হচ্ছে। তবে যেভাবে ভাঙন শুরু হচ্ছে রংপুর এবং কুড়িগ্রামে, এখনই যদি এর টেকসই উদ্যোগ নেওয়া না হয় তাহলে কিন্তু এটি আরো বড় ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হবে পানি উন্নয়ন বোর্ডকে। একই সঙ্গে আমি আরেকটি বিষয় তথ্য দিয়ে রাখি যে সাম্প্রতিক সময় অর্থাৎ গত এক সপ্তাহ আগে যে তিস্তা পাড়ে চরাঞ্চল এবং নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পেয়েছিল, একই সঙ্গে কুড়িগ্রাম এবং গাইবান্ধায় বেড়েছে, তাতে কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আমন বীজতলা, চীনাবাদাম, আউশ ধান, পাট এবং মরিচ শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। এই যে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা এবং লালমনিরহাট এই 4 উপজেলায় 317 হেক্টর জমিতে এই আমন এবং আউশের চীনাবাদাম এবং শাকসবজির ক্ষতি হয়েছে। বিশেষ করে রংপুরে 1.76 হেক্টর, গাইবান্ধায় 22.18, কুড়িগ্রামে 268, লালমনিরহাটে 24.9 হেক্টর জমির ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি। কৃষি বিভাগ বলছে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে প্রণোদনা দেওয়া হবে, অর্থাৎ যারা কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সরকার তাদেরকে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়াবেন। আমরা এই নিয়ে কথা বলতে চাই। এখানকার একজন কৃষক রয়েছেন, তিস্তাপাড়ের বাসিন্দা, তাদেরকে যুক্ত করতে চাই যে এই যে পানি উঠলো ঘর বাড়িতে, কি পরিমাণ আপনাদের ক্ষয়ক্ষতি হয়েছে? ভাইয়া, আমার বাদাম, আমি 2 দিন মাটি আছে, আমি বাদামটা তো উঠাইতে পারিনি। বাদাম পানি নিচে চলে গেছে, বাদাম দিয়ে আর কোনো কাজও হবে না। মানে আমার যেটা সামর্থ্য ছিল সবগুলো দিয়ে আমি ওই বাদামটা কি আছে আমার, মানে ওইটা লাভের অংশ। এখন লাভের অংশ শেষ। এখন মনে যে বউ বাচ্চা নিয়ে কি করবো, এখন উপরওয়ালা ভালো জানে। আমরা শুনছিলাম একজন কৃষকের কথা, অর্থাৎ এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা বলছেন যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি পরিমাণে সরকার তাদেরকে সহযোগিতা করবে, প্রণোদনা দেবে, এমনটি প্রত্যাশা করেছে। তো আমরা এখন যেতে চাই লালমনিরহাটের, সেখানে রয়েছে আমাদের সহকর্মী জামাল বাদশা, সেখানে জানাবেন সেখানকার পরিস্থিতি। রফিক, লালমনিরহাটে যে গত 18 থেকে 21 তারিখে যে স্বল্পমেয়াদী বন্যা হয়েছিল, সেই বন্যার ভোগান্তি কমতে না কমতে কিন্তু গতকাল সকাল থেকে আবারও পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল বিকাল 3টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমার 43 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। তবে সে পানি কিন্তু বৃদ্ধি পেয়ে আজ সকাল 6টায় বিপদসীমার মাত্র 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। আজকে সকাল 9টায় কিন্তু পানি আবারও কিছুটা কমে বিপদসীমার 19 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আসলে পানি এই হঠাৎ হ্রাস এবং বৃদ্ধির কারণে নদী তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের সদর উপজেলার কালমাটি এলাকায়। এই কালমাটি এলাকায় গত 2 দিন হলো কিন্তু নদীর ভাঙন তীব্র আকারে দেখা দিয়েছে। দুইটি বাড়ি কিন্তু এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে এবং আজকে সকালবেলাও কিন্তু আমরা এসে খোঁজ নিয়েছি, একটি বাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যান্য বাড়ি ভাঙন প্রবণ অবস্থায় রয়েছে। আসলে এই নদী ভাঙন যে এলাকার লালমনিরহাট সদর উপজেলার কালমাটি এলাকায়, এই এলাকায় কিন্তু এর আগে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা পরিদর্শন করেছেন। তবে তারা স্থানীয় যে লোকজন রয়েছে তাদেরকে আশ্বাস দিলেও কিন্তু কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। সেই ক্ষেত্রে কিন্তু এই এলাকার যে সাধারণ লোকজন রয়েছে তারা
তারা কিন্তু নিজের উদ্যোগে অনেকেই চাঁদা দিয়ে কিন্তু বস্তায় মাটি বালি ভর্তি করে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা করছেন। একটি যদি তথ্য দিয়ে জানিয়ে রাখি যে এবছর কিন্তু তিস্তার পানি এ পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। এই তিস্তার পানি বিপদসীমা অতিক্রম না করলেও গত 18 থেকে 21 জুনে যে স্বল্পমেয়াদী বন্যা এবং গতকালকে পানি বৃদ্ধি পাওয়া শুরু করে আজকে বিপদসীমার মাত্র 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার যে ঘটনা, এটির দায় হিসেবে কিন্তু পানি ধারণ ক্ষমতা কমে আসাকে দায়ী করছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীও আমাদেরকে জানিয়েছেন যে গত বছর ভারতের সিকিমে যে বাঁধ ভেঙে পলি এসেছে, সেই পলি এসে কিন্তু নদীর গর্ভ ভরে কিন্তু পানি ধারণ ক্ষমতা অনেকটাই কমে এসেছে। ফলে কিন্তু অল্প পানিতে বিপদসীমা অতিক্রম না করলেও নিম্নাঞ্চলে প্রবেশ করছে, স্বল্পমেয়াদী বন্যা বা দীর্ঘমেয়াদীর বন্যার ভোগান্তির সৃষ্টি করছে। এছাড়া পানি আবার দ্রুতই নেমে যাওয়ার কারণে নদী ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। সব মিলিয়ে নদী ভাঙ্গন এবং এই বন্যা ও ভোগান্তির যে সমাধান, এটির জন্য কিন্তু কার্যকরী পদক্ষেপ হিসেবে তিস্তা নদীর খনন অথবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে প্রতিশ্রুতি রয়েছে, সেই প্রতিশ্রুতি দ্রুত যাতে বাস্তবায়ন করা হয় এমনটাই দাবি উঠেছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই নদী ভাঙ্গন প্রবণ এলাকাগুলোতে কিন্তু জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড এবং পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এরই মধ্যে পরিদর্শন করেছেন। তারা তাদেরকে আশ্বস্ত করেছিলেন। আসলে আশ্বস্ত করলেও কিন্তু এ পর্যন্ত কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নেয়নি। জেলার আদিতমারি উপজেলার গোবর্ধন থেকে শুরু করে কালমাটির সহ কয়েকটি পয়েন্টে নদীর ভাঙ্গন শুরু হয়েছে। আসলে এই ভাঙ্গন রোধে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে, এরকমটি কিন্তু দাবি জানিয়েছেন এই নদী তীরবর্তী বাসিন্দারা। সব মিলিয়ে নদীর পানি ধারণ ক্ষমতা কমে আসা এবং অল্প পানিতেই স্বল্পমেয়াদী বন্যা এবং নানা ধরনের যে ভোগান্তির সৃষ্টি হচ্ছে, এ থেকে পরিত্রাণের উপায় হিসেবে দ্রুতই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন অথবা তিস্তা নদীর খনন যাতে করা হয় সেই দাবি উঠেছে। এই ছিল লালমনিরহাট থেকে বন্যা উন্নতি এবং নদী ভাঙ্গনের সর্বশেষ খবর। লাবণী। ধন্যবাদ জামাল, বাদশাহ, রফিকুল ইসলাম এবং সালে এলহাইকুটি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, দেশের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে। ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সহ নানা দুর্ভোগে চট্টগ্রাম নগরবাসী। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চট্টগ্রামে আজ কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে আর জলাবদ্ধতার কি পরিস্থিতি দেখছেন? প্রশাসনের তরফ থেকে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন আমাদের। জি লাবণী, আসলে গতকাল রাত থেকে চট্টগ্রামে মূলত থেমে থেমে বৃষ্টি শুরু হয়েছে এবং আজ সকাল ভোর থেকে মূলত 9:30 10টা পর্যন্ত আসলে ভারী বৃষ্টি হয়েছে। এতে করে চট্টগ্রাম নগরের যেগুলো নিচু এলাকা আছে সেগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, কারণ এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। কারণ বৃষ্টির পানির কারণে এখন বৃষ্টি যেহেতু একটু থেমে গেছে, থেমে যাওয়ার কারণে আসলে পানি নামতে শুরু করেছে। কিন্তু সকাল থেকে যখন বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টিতে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে। যেহেতু আজ সারা দেশের মতো চট্টগ্রামে SSC পরীক্ষা শুরু হয়েছিল, সেই সকালে বৃষ্টির কারণে আসলে চরম দুর্ভোগে পড়েছিলেন পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকরা। এখনো নগরের কিছু কিছু এলাকায় সড়কের উপর পানি প্রবাহিত হচ্ছে, পাশাপাশি আশপাশের অলিগলিতেও পানি প্রবাহিত হচ্ছে। এতে করে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এখানে আমরা রয়েছে আগ্রাবাদ এলাকায়, এখানে একজন স্থায়ী বাসিন্দা আছেন। আপনাদের এলাকায় তো পানি উঠে, এতে করে আপনাদের দুর্ভোগ কেমন? আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি হয়, অল্প বৃষ্টি হওয়ার সাথে সাথে পানি উঠে যায়। পানি উঠে যাওয়ার পর সব ময়লা, মানে আমরা অনেক কষ্ট করতেছি, দোকানদারি করতে পারতেছি না। একটু বৃষ্টি হলে মাত্র পানি উঠে যায় এই জায়গায়। হ্যাঁ, এখানে সকাল থেকে বৃষ্টি পড়ছিল, একটু পানি উঠে, একটু পানি। তো আমরা পানিতে আসি, কারখানা যেতে পারি না, দোকানে যেতে পারি না, এখানে ভাড়া মারতে পারি না, পানির জন্য সমস্যা। শুনছিলেন এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন, তারা যেটি বলছেন আসলে একটু বৃষ্টি হলে সড়কে পানি জমে যায়, পাশাপাশি পানি জমে যাওয়ার কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি বাড়ছে। তাদের যে অভিযোগটা হচ্ছে যে এখানকার যারা নালা খালগুলো রয়েছে সেগুলো মূলত অপরিষ্কার থাকার কারণেই মূলত সড়কে পানি জমে যায়, এতে করে দুর্ভোগে পোহাতে হচ্ছে। পাশাপাশি চট্টগ্রামের আরো যেসব নিচু এলাকা রয়েছে, 2 নম্বর গেট, বদরাট, মুরাদপুর এবং প্রবর্তক সহ নিচু এলাকাগুলোতে আসলে পানি জমে যাওয়ার কারণেই মানুষের ভোগান্তি বাড়ছে। আমরা এখানে এসে যেটি দেখছি, এখানে আশপাশে কয়েকটি বাসা বাড়িতেও প্রাণী প্রবেশ করেছে। এতে করে যারা বাসিন্দারা রয়েছেন তাদের দুর্ভোগ দেখতে পেয়েছি। পাশাপাশি আমরা সকালে খবর পেয়েছি চট্টগ্রাম নগরের বাজিত এলাকার চন্দননগর এলাকায় আসলে একটি নির্মাণাধীন ভবন ধসে একজন আহত হয়েছে বলে আমরা জেনেছি, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
আশা করে বলা যায় চট্টগ্রামে যদি একটু বৃষ্টি হয়, ভারী বৃষ্টি হওয়ার সাথে সাথে চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়, এতে করে মানুষের দুর্ভোগ বাড়ে। দেখছেন সড়কের মাঝে পানি প্রবাহিত হচ্ছে। একটু আগে আমরা এখানে যেটা দেখেছি, একটু আগে এখানে হাঁটু সমান পানি ছিল, কিন্তু বৃষ্টি বন্ধ হওয়ার পরে পানিগুলো নেমে যাচ্ছে। কিন্তু এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের যে বরাবরের মধ্যে অভিযোগ, আসলে সিটি কর্পোরেশন বা দায়িত্বশীল যেসব প্রতিষ্ঠান রয়েছে সেগুলোও কিন্তু সেগুলোর কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে বৃষ্টির কারণে সড়কে ছোট ছোট যেগুলো যানবাহন রয়েছে, বিশেষ করে অটোরিকশা, কার সহ এগুলো আসলে হঠাৎ করে তাদের গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়, এতে করে তারাও ভোগান্তিতে পড়েন। একটু করে যদি বলতেন যে আপনার এই বৃষ্টি হলেই আপনাদের ভোগান্তি কেমন হয়? ভোগান্তির কথা খুবই লাভ আছে ভাই, এটি গাড়ি চালান জানা কিছু চালান জানা নদী খেলা কেউ পানি দিয়ে দিতে আছে আর বলতে পারবেন না ভাই। আসলে উনি ওনার যে অটোরিকশা রয়েছে সেটি বন্ধ হয়ে যাওয়ার পর উনি সেটি চেষ্টা করছেন আবার চালু করার জন্য, কিন্তু বলা যায় বৃষ্টির কারণে যে মানুষের দুর্ভোগ সেটি আসলে বলা বাহুল্য। কারণ চট্টগ্রাম নগরীতে সামান্য বৃষ্টি হলে যে মানুষের দুর্ভোগ সেটি বলা বাহুল্য। কারণ এখানকার যারা নগরবাসী রয়েছে তাদের বরাবর মতো অভিযোগ, আসলে সিটি কর্পোরেশন সহ যারা দায়িত্বশীল প্রতিষ্ঠান রয়েছে তাদের অবহেলার কারণে মূলত সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ভারী বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা সহ নগরবাসী বিভিন্ন রকমের দুর্ভোগে পড়ছেন, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজিম। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশে মৌসুমী বায়ুর প্রভাবে পায়রা বন্দর সহ 4 বন্দরে দেয়া হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। দর্শক, এ নিয়ে রাজধানীর আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। আপনি তো আবহাওয়া অফিসে রয়েছেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে তো সারা দেশেই বৃষ্টিপাত শুরু হয়েছে। কি তথ্য জানলেন সেখান থেকে? এই বৃষ্টিপাত কতদিন থাকবে আর বিপদ সংকেতের ব্যাপারেও জানানো হয়েছে, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিসে। আপনারা যেমনটি দেখতে পেয়েছেন, সকাল থেকেই কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে এবং আজকে কিন্তু এইচএসসি পরীক্ষা ছিল এবং পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে যাচ্ছিল তখন কিন্তু বৃষ্টিপাতটা শুরু হয় এবং এর ফলে কিন্তু শিক্ষার্থীদের বেশ কিছুটা ভোগান্তি হয়েছে এবং অফিসের সময় হওয়ায় রাজধানী ঢাকাতে কিন্তু আমরা যানজট লক্ষ্য করতে পেরেছি। তবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং আশেপাশের এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর ফলে কিন্তু চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে আবহাওয়া অফিস 3 নম্বর স্থানীয় সংকেত দেখিয়ে যেতে বলেছে। এছাড়া আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী জুলাই মাসের 3 থেকে 4 তারিখ পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশে সবচেয়ে বেশি গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটি তেঁতুলিয়ায় 182 মিলিমিটার, ফেনীতে 118, কক্সবাজার 102, সন্দ্বীপ 70, সীতাকুণ্ড 64 এবং রাজধানী ঢাকার কথা যদি বলি, রাজধানী ঢাকায় কিন্তু তেমন বৃষ্টি না হলেও 35 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আবহাওয়া অফিস যেটি বলছে যে উত্তরবঙ্গের কয়েকটি বিভাগ, রংপুর, ময়মনসিংহ এবং চট্টগ্রাম, বরিশাল বিভাগে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটে যেহেতু বন্যা চলছে এবং সিলেটের যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেটি কিছুটা কম, যার ফলে আমরা আসলে বলতেই পারি যে সিলেটের বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। এছাড়া বঙ্গোপসাগরে যে মাছ ধরার ট্রলারগুলো আছে সেগুলো কিন্তু আবহাওয়া অফিস বলছে যে উপকূলের কাছাকাছি এবং সতর্কভাবে চলাচল করার জন্য। যদি কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে পার্বত্য চট্টগ্রামে পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং আবহাওয়া অফিস এটিও বলছে যে চট্টগ্রামের যে পাহাড়ি অঞ্চলে ভারী বর্ষণ যে হচ্ছে সেখানে রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও বান্দরবন জেলার যে পাহাড়ি এলাকাও সেখানে কিন্তু কোথাও কোথাও আসলে ভূমিধসের একটি শঙ্কা রয়েছে। এছাড়া বৃষ্টিপাতের কথা যদি বলি যে এবং আগামী 3 থেকে 4 তারিখ ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজধানী ঢাকার কথা যদি আমি বলি, রাজধানী ঢাকায় আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 3 থেকে 4 তারিখের পর বৃষ্টিপাত এখন যেমনটা হচ্ছে এটি আরো আসলে বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা আবহাওয়া অফিস বলছে। এই ছিল আসলে রাজধানীর আগারগাঁও থেকে আবহাওয়ার সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাফওয়ান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশে মৌসুমী বায়ুর প্রভাবে 4 নম্বর বিপদ সতর্কতা সংকেত স্থানীয় দেখানো হয়েছে এবং সেই সাথে ঢাকা সহ সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। এ ব্যাপারে আবহাওয়া অফিস থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফওয়ান।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। শফিক, কর্মবিরতি কর্মসূচিতে শিক্ষকরা কি কি দাবি রাখছেন, কি বলছেন তারা, আর প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা এই ব্যাপারে জানাবেন। যে আপনি জানেন গত 13ই মার্চ কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ অন্যান্য পেশাজীবী যারা আছে তাদেরকে কিন্তু সার্বজনীন পেনশন স্কিমের নতুন একটা স্কিম প্রত্যয় স্কিমের আওতায় আনা হয়েছে এবং আগামীকাল 1 জুলাই থেকে সেটি কার্যকর হবে বলেই আমরা প্রজ্ঞাপন সূত্রে জানিয়েছি। এবং সেদিন কিন্তু এই যে সিদ্ধান্ত, সরকারি সিদ্ধান্ত প্রতিবাদে কিন্তু ধারাবাহিকভাবে আসলে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা একযোগে আসলে আন্দোলন করে আসছে এবং তারা প্রতিবাদ জানিয়ে আসছে, এটা জানিয়ে যে এই যে সিদ্ধান্ত এটি তাদের জন্য বৈষম্যমূলক হবে। এবং তারই প্রেক্ষিতে গত 25, 26, 27 জুন 3 দিন অর্ধ দিবস বিরতি পালনের পর আজ কিন্তু সকাল থেকে পরিপূর্ণ কর্মবিরতিতে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পেশাজীবী যারা। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সাথে একটু কথা বলবো। আমাদেরকে জানাবেন যে আসলে কি কারণে আপনারা মনে করছেন সরকারের এই সিদ্ধান্তটি আপনাদের জন্য বৈষম্যমূলক? জি, আসলে সার্বজনীন পেনশন স্কিম বিধিমালায় পাবলিক বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করার ফলে একটি চরম রকমের বৈষম্য তৈরি হয়েছে এবং এটি আমাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি বড় রকমের অন্তরায় হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি। এবং সেই কারণে আজকে আসলে সারা বাংলাদেশ ব্যাপী সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কর্মসূচি দিয়ে আজকে এই মুহূর্তে আমরা মাঠে অবস্থান করছি। আমাদের ঠিক এই মুহূর্তে সারা বাংলাদেশের আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের ডাকে জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল থেকে আমরা কর্মবিরতিতে যাচ্ছি বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ ইতিমধ্যে আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে আছেন। আমাদের সহকর্মী কর্মচারীবৃন্দও কিন্তু এই মুহূর্তে মাঠে অবস্থান করছেন। আমরা বিশ্বাস করি যে 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, বাঙালি জাতির মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এই বিষয়টিকে নিশ্চয়ই অনুধাবন করবেন এবং এই বাস্তবতাকে অনুধাবন করে তার হস্তক্ষেপের মধ্য দিয়ে এই সংকটের একটি অবসান ঘটবে এবং আমরা আমাদের দাবি। আমরা আসলে যেমনটা জানছিলাম যে একজন আন্দোলনকারী নেতার কাছ থেকে যে তারা কি কারণে মূলত আসলে এই সিদ্ধান্তের ভিতরে গেল। এবং আমরা আরেকটু জানিয়ে রাখতে চাই, বেলা 12টা থেকে কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই গ্রাউন্ড ফ্লোরে আসলে অবস্থান কর্মসূচি নেবেন এবং আগামীকালের মধ্যে যদি আসলে এই বিষয়টি সমাধান না হয় তবে তারা সকল ধরনের ক্লাস, পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে সার্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে যে চলমান আন্দোলন সে ব্যাপারে সর্বশেষ খবর। ধন্যবাদ শফিক মুন্সি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।